আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি এগ্রি র্যাপিড কুইজ সেগমেন্ট নিয়ে। তোমরা সবাই কেমন আছো? কে কোথা থেকে যুক্ত আছি সবাই একটু কমেন্ট করে দাও, আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও, আর লাইভটা শেয়ার করে দাও যেন অনেকে লাইভটা করতে পারে এবং তোমার দ্বারা যেন এই রমজান মাসে আরেকজন উপকৃত হতে পারে। আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব আর কিছুক্ষণের মধ্যেই। তোমরা একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব। তোমরা একটু তাড়াতাড়ি তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দাও আর লাইভটা একটু শেয়ার করে দাও যেন অনেকে ক্লাসটা করতে পারে। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। আজকে কি কি চ্যাপ্টার আছে? পরিপাক ও শোষণ, এরপর আছে রক্তের চ্যাপ্টার। তাহলে ক্লাসটা শুরু করে দেই আজকে। প্রথম কোশ্চেন, পাকস্থলীর কোন কোষ হতে HCl ক্ষরিত হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় কোন কোষ থেকে? সবাই একটু আনসার করে দেই। সবাই একটু তাড়াতাড়ি আনসার করো যেন আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি, আবার ইফতারের টাইম হয়ে যায়। সালমান আল শান্ত বলছে বি, আহসান হাবিব বলছে বি, সুলতানা বলছে বি। আচ্ছা, পাকস্থলীর কোন কোষ থেকে HCl ক্ষরিত হয়? প্যারাইটাল কোষ থেকে HCl ক্ষরিত হয়। এই প্যারাইটাল কোষের আরেকটা নাম কি? প্যারাইটাল কোষের আরেকটা নাম অক্সেন্টিক কোষ। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? এটা একটু সবাই আনসার করে দাও যে ল্যাকটেজ এনজাইম কোন ধরনের খাদ্য পরিপাক করে? আহসান হাবিব বলছে ডি, আরশিবাদ বলছে ডি, মিটন চাকমা বলছে ডি। আচ্ছা, এটার আনসার ডি। এখন আমি এটা একটু ব্যাখ্যা দিব। ল্যাকটেজ, ল্যাকটোজেন এগুলা বলতে আমরা সবসময় দুধ জাতীয় খাবারকে বুঝি। এখন দুধের মধ্যে শর্করাও আছে, প্রোটিনও আছে। এখন আমরা কখন দুধের শর্করা বলবো আর কখন দুধের আমিষ বা প্রোটিন বলবো সেটা দেখি। দুধের শর্করাকে কি বলে? দুধের শর্করাকে ল্যাকটোজ বলে। আর দুধের আমিষ বা প্রোটিনকে কি বলে? দুধের
আমিষ বা প্রোটিনকে বলা হয় কেসিন। তাহলে ল্যাকটোজকে যে হচ্ছে পরিপাক করবে সেটা কি এনজাইম হবে? ল্যাকটেজ এনজাইম। আর দুধের আমিষ কেসিনকে যে পরিপাক করবে তার নাম কি? তার নাম হচ্ছে রেনিন। এটা একটু আমরা মনে রাখবো যে দুধের শর্করা হচ্ছে দুগ্ধ শর্করা, দুগ্ধ শর্করা হচ্ছে ল্যাকটোজ আর দুগ্ধ আমিষ হচ্ছে কেসিন। দুগ্ধ শর্করাকে পরিপাক করে হচ্ছে ল্যাকটেজ আর দুগ্ধ আমিষকে পরিপাক করে হচ্ছে রেনিন। এটা একটু আমরা মনে রাখবো। নেক্সট কোশ্চেন, মানব শরীরের সবচেয়ে বড় গ্রন্থিটির নাম কি? সবাই একটু এটার আনসার করে দাও। সাব্বির অর্ণব বলছে ডি, খান মাহাদি বলছে সি, আহসান হাবিব বলছে এ, মিটন চাকমা বলছে লিভার। হ্যাঁ, আচ্ছা, বড় গ্রন্থিটা হচ্ছে যকৃৎ। এটার ওজন কি দেহের হচ্ছে 3 থেকে 5%। এটার ওজন, ওয়েট হচ্ছে দেহের 3 থেকে 5%। আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি বলছে। এটা সবচেয়ে বড় যদি অঙ্গ বলতো তখন আমরা কি বলতাম? যদি আমাদের অঙ্গ চাইতো তখন আমরা কি বলতাম? অঙ্গ বললে আমরা বলতাম ত্বক। তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? যে মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? এটা তো বললামই যে যকৃৎ। আর সবচেয়ে বড় অঙ্গ কোনটা? এটাও হচ্ছে একটু মনে রাখবা, অঙ্গ হচ্ছে ত্বক। আচ্ছা, এরপর হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? ইনসুলিন কে ক্ষরণ করে? সবাই একটু তাড়াতাড়ি আনসার করে দাও যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? মোহাম্মদ নাইমউদ্দিন সাগর বলছে ডি, মিরাজুল ইসলাম বলছে ডি, রিয়াদ বলছে ডি। আচ্ছা, ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। এই অগ্নাশয়ের একটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোষ থাকে। এটা হচ্ছে একটা কোষ। ঠিক আছে, যদি ধরো তোমাদের অপশনে দেয়া থাকলো এখানে যকৃৎ না থেকে এখানে, আচ্ছা এটা এখানে তো লেখার জায়গা নেই, পরেরটাই লিখতেছি। এখানে প্লীহা না থেকে এখানে অগ্নাশয় দিয়ে দিল। আচ্ছা, যদি কোশ্চেনটা এভাবে আসে যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম কি? যকৃৎ, অগ্নাশয়, ফুসফুস, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তুমি এখন কোনটা আনসার করবা এটা একটু বলো তো সবাই। হ্যাঁ, এটার আনসার তখন সি হইতো। সুলতানা বলছে সি, সামিউল ইসলাম বলছে সি, মাহি বলছে সি। হ্যাঁ, কারণ এখানে কি বলছে? এখানে বলছে গ্রন্থি। গ্রন্থি বলতে আমরা অগ্নাশয়কে বুঝি। আর অগ্নাশয়ের একটা কোষ হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এটা হচ্ছে একটা কোষ। এইভাবে একটু আমাদের বুঝে বুঝে উত্তর করতে হবে। অনেকে হচ্ছে যে পড়ে গেছি যে ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স,
কিন্তু অপশনে তোমার অগ্নাশয় দেয়া আছে, তখন কিন্তু আনসার হবে অগ্নাশয়। অগ্নাশয় না থাকলে তখন তুমি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দিতে পারো। এবার নেক্সট কোশ্চেন, চর্বি জাতীয় খাদ্য পরিপাকের জন্য কোনটি প্রয়োজন? চর্বি, অ্যামাইলেস, লাইপেস, মল্টেস, ট্রিপসিন, কোনটা হচ্ছে চর্বি জাতীয় খাদ্যের জন্য, খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয়? আসিফ বলছে সি, সাকিন আল আহমেদ বলছে বি। ভাই আপনি বাকৃবি থেকেও যদি এইখানে এসে এরকম করেন কি বলবো বলেন। নাসিম শাহ বলছে বি। আচ্ছা হ্যাঁ, চর্বি জাতীয় বা চর্বির অপর নাম কি, মানে চর্বির ইংলিশ কি? ইংলিশ হচ্ছে লিপিড, লিপিড থেকে হচ্ছে লাইপেস, লাইপেস। আর অ্যামাইলেজ আর এই মল্টেসকে শর্করা জাতীয় খাদ্য পরিপাক করে। ট্রিপসিন, পেপসিন এগুলো হচ্ছে আমিষ জাতীয়। আমিষ বা প্রোটিন। চর্বি জাতীয় খাদ্য পরিপাক করে কে? লাইপেস। অ্যামাইলেজ আর মল্টেস হচ্ছে শর্করা, ট্রিপসিন, পেপসিন হচ্ছে আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। পাকস্থলীর কোন স্তরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? আচ্ছা, অনেকে যে কমেন্ট করো যে সবার কমেন্ট পড়ে না, এখন দেখো তোমরা একটা কোশ্চেনে হচ্ছে 20-30 জন হচ্ছে কমেন্ট করো, মানে একটা কোশ্চেনের আনসার দাও, ঠিক আছে? তো আমি যদি 20-30 জনের কমেন্টটা পড়তে যাই, আবার বলো যে ক্লাস টাইমটা হচ্ছে মানে অনেক লেট হয়ে যায়, ক্লাসগুলো করতে করতে অনেক লেট হয়, তাড়াতাড়ি ক্লাস শেষ করেন আপু, ইফতার করব, এই কথাও বলো, আবার সবগুলো কমেন্টও পড়তে বলো। আমি কোনটা করব আসলে? কমেন্ট যখন আমি দেখতেছি যে যাদেরটা হচ্ছে তাদের তো হচ্ছেই, যেখানে ভুল হচ্ছে আমি সেখানে ধরাই দিতেছি যে এইখানে ভুল হচ্ছে, কেউ ভুল কমেন্ট করলে আমি সেটা বলতেছি। এখন 30-40 জনের কমেন্ট পড়া তো আমার পক্ষে পসিবল না, পড়লেও সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। 1 ঘন্টা লাইভ ক্লাসে এত কোশ্চেন সলভ করব, কমেন্ট পড়ব, সব করা তো আর সম্ভব না একজনের পক্ষে। খান মেহেদি বলছে সি, সাব্বির অর্ণব বলছে বি, আহসান হাবিব বলছে সি। আচ্ছা, পাকস্থলী কোন স্তর থেকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? কোন স্তরে? সেটা হচ্ছে মিউকোসা স্তরে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। আচ্ছা, পাকস্থলীর স্তর কয়টা? পাকস্থলীর স্তর হচ্ছে 5টা। এটা একটু মনে রাখবা যে, আর যেখান থেকে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি ক্ষরণ হয়, সরি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে মিউকোসা স্তরে, এখানে হচ্ছে কিছু রুগী থাকে। রুগী বলতে হচ্ছে এরকম অভিক্ষেপের মতো থাকে, এগুলাকে হচ্ছে আমরা পাকস্থলীতে হচ্ছে রুগী বলি। অন্য জায়গায় হচ্ছে অভিক্ষেপ বলি, কিন্তু পাকস্থলীর ক্ষেত্রে আমরা এগুলাকে রুগী বলি। তো এটার আনসার কি হবে যে পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে? মিউকোসা স্তরে। আর মিউকোসা স্তরে কি থাকে? রুগী থাকে। রুগীগুলা কি? অভিক্ষেপ থাকে। এভাবে হচ্ছে অভিক্ষেপ থাকে। তোমরা যদি বইয়ের চিত্রগুলো দেখো তাহলে হচ্ছে বুঝবা। আর পাকস্থলীর স্তর সংখ্যা কয়টি? পাকস্থলীর স্তর হচ্ছে 5টি। নেক্সট কোশ্চেন, পিত্তরস কে তৈরি করে? কে তৈরি করে বা কোথায় তৈরি হয়? এই দুইটা কোশ্চেনের আনসার এক। পিত্তরস কে তৈরি করে বা কোথায় তৈরি হয়?
আলো আলো বলছে 7, আরশিদা বলছে সরি 7-এর সি, আরশিদা বলছে 7-এর সি, মিরাজুল বলছে সি। হ্যাঁ, পিত্তরস কে তৈরি করে বা কোথায় তৈরি হয়? এটা হচ্ছে যকৃতে। জমা হয় বললে কি বলবো? কোথায় জমা হয়? পিত্তথলিতে। তৈরি হয় কোথায়? তৈরি হয় হচ্ছে যকৃতে। যকৃত থেকে হচ্ছে পিত্তথলিতে এসে হচ্ছে জমা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। মানুষের কানের নিচে যে গ্রন্থি থাকে তার নাম কি? কানের নিচে, কানের নিচে কোন গ্রন্থি থাকে তার নাম কি সেটা বলো। আরশিদা তাবাসসুম क्या বলছে সি, আলো আলো বলছে সি। আচ্ছা, মানুষের কানের নিচে যে গ্রন্থি থাকে সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এটা কি গ্রন্থি? এটা হচ্ছে এক ধরনের লালা গ্রন্থি। লালা গ্রন্থি কয়টা? 6টা বা 3 জোড়া। 6টা বা 3 জোড়া। এখানে হচ্ছে নামগুলো হচ্ছে পড়বা, যে একটা হচ্ছে প্যারোটিড, আরেকটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, আরেকটা হচ্ছে সাবম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার। এখানে দেখো অপশনে কিন্তু মেক্সিলারি দিয়ে দিছে, মেক্সিলারি না, ম্যান্ডিবুলার। কি হবে? ম্যান্ডিবুলার। ম্যান্ডিবুলার কোনটা? ম্যান্ডিবুলার হচ্ছে নিচের চোয়াল। আচ্ছা, এখন দেখো যে সাবলিঙ্গুয়াল থেকে যেই সাবলিঙ্গুয়ালের যে গ্রন্থিটা সেটা হচ্ছে কোথায় উন্মুক্ত হয়? এটা হচ্ছে ফ্রেনুলাম নামক ত্বকের নিচে। ফ্রেনুলাম, আচ্ছা ফ্রেনুলামে আচ্ছা, সাবলিঙ্গুয়াল কি? সাবলিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়। এখানে আরেকটাতে হচ্ছে যে ত্বক থাকে জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়। আর এখানে যে ম্যান্ডিবুলার, এটা হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলাম নামক ত্বকে উৎপন্ন সরি উন্মুক্ত হয়। ফ্রেনুলাম এখানে হচ্ছে ত্বক হবে, নামক ত্বক। ফ্রেনুলাম নামক ত্বকে হচ্ছে উন্মুক্ত হয়। এটা হচ্ছে একটু দেখতে হবে যে কোশ্চেনে অনেক সময় বলে দেয় যে ফ্রেনুলামে উন্মুক্ত হয় নাকি ফ্রেনুলাম নামক ত্বকে উন্মুক্ত হয়। তো যখন তোমার ত্বক বলবে, ফ্রেনুলাম নামক ত্বক বলবে, সেই ত্বক বললে হচ্ছে তখন তোমার ম্যান্ডিবুলার হবে। আর যখন তোমার বলবে যে ফ্রেনুলামে উন্মুক্ত হয় তখন হচ্ছে লিঙ্গুয়াল বলবে। আর নামগুলো হচ্ছে মনে রাখবা যে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, নট ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার। আর প্যারোটিড কোথায় থাকে? প্যারোটিড হচ্ছে কানের নিচে থাকে। আর লিঙ্গুয়াল হচ্ছে জিহ্বার নিচে ফ্রেনুলামে উন্মুক্ত হয়, ফ্রেনুলাম। আর ম্যান্ডিবুলারি হচ্ছে ফ্রেনুলাম নামক ত্বকে উন্মুক্ত হয়। এই জায়গাগুলো একটু হচ্ছে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এদিক থেকে হচ্ছে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনে চলে যাই। একটি আদর্শ দাঁতে কয়টি অংশ থাকে? এখানে অংশ চাইছে। একটি আদর্শ দাঁতে কয়টি অংশ থাকে? মোবাইল দেখে দেখে ব্যাখ্যা বলা না, এখানে কমেন্ট পড়তেছি তোমাদের। আচ্ছা নাও, স্ক্রিনশট নাও।
ওকে, এবার পরের কোশ্চেনে চলে যাই। 9 নাম্বারটা একটু সবাই আনসার করে দাও যে কয়টি অংশ থাকে। আদ্রিশা তাবাসসুম কিয়া বলছে 4টি, শাহিনুর সোহান বলছে 4টি। ভুল, তোমরা ভুল আনসার করতেছো। দাঁতের অংশ থাকে হচ্ছে 3টি। যদিও বা আমি আর্ট পারি না, তাও হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ধরো একটা দাঁত, ঠিক আছে? আমরা বাইরে থেকে কোনটা দেখতে পাই? আমরা বাইরে থেকে হচ্ছে এইটা দেখতে পাই, একটা দাঁত। এখানে অংশ চাইছে যে তোমরা হচ্ছে সবাই বলতেছো যে ICPM ওইটাটা বলতেছো, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার, এটা বলতেছো যে 4টি, কিন্তু এখানে দাঁতের অংশ চাইছে। দাঁত কয়টা চাই বলে নাই, দাঁতের প্রকারভেদ কয়টা ওইটা বলে নাই, এখানে বলছে দাঁতের অংশ কয়টা। আচ্ছা দেখো, এটা যদি একটা দাঁত হয়, এই অংশটা হচ্ছে আমরা বাইরে থেকে দেখি, আর এইটা হচ্ছে আমাদের মাড়ির নিচে থাকে, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে আমরা দাঁতের ক্যাপ বলি, এটাকে হচ্ছে আমরা রুট বা শিকড় বলি। এটাকে ক্যাপ বা ক্রাউন বা মুকুট অনেক কিছু বলা যায়। আর এই যে এইখানে যে জায়গাটা আছে দেখো, উপরে বাইরের যে অংশটুকু আর এই ভিতরের যে অংশটুকু, এই যে জায়গায় হচ্ছে মাড়ি একদম শুরু আর দাঁতের শেষ, মানে এখানে যেখান থেকে হচ্ছে বাইরের অংশটুকু শুরু হয়েছে। আবার একটা আচ্ছা আরেকটা আঁকি, এটা হচ্ছে আমরা বাইরে দেখতে পারতেছি, আর এটা হচ্ছে ভিতরে। এই যে অংশটুকু, এই জায়গাটুকুকে হচ্ছে নেক বা ঘাড় বলা হয়। নেক, গ্রীভা, ঘাড় যা বলো। তাহলে এখন দেখো কয়টা অংশ হয়েছে? ক্রাউন, মুকুট বা ক্যাপ একটা অংশ, নেক, ঘাড় বা গ্রীভা হচ্ছে 2টা অংশ, রুট বা শিকড় 3টা অংশ। তাহলে এখন কয়টা অংশ হয়েছে? আদর্শ দাঁতের অংশ হচ্ছে 3টি। আর এখানে তোমরা যারা হচ্ছে এই যে B4 আনসার করছো, তাদের এটা বলি যে এই দাঁতের প্রকারভেদ কয়টা, সেটা হচ্ছে এটা যে ICPM, ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার। আর এটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য হচ্ছে একটা হবে, আর শিশুদের জন্য হচ্ছে একটা হবে। এখন প্রাপ্তবয়স্কদের জন্য আমি কিভাবে মনে রাখতাম, সেটা মনে রাখতাম হচ্ছে 2123। আচ্ছা, আমরা হচ্ছে যে আমাদের মাড়ি বলি যেটাকে, মানে উপরের পাটি নিচের পাটি, পাটি, উপরের পাটি নিচের পাটি বা উপরের চোয়াল নিচের চোয়াল, এই 2টা চোয়ালকে আবার হাফ হাফ করে হচ্ছে 4 ভাগ করা হয়েছে। মানে উপরের চোয়ালকে 2 ভাগ করা হয়েছে, নিচের চোয়ালকে হচ্ছে 2 ভাগ করা হয়েছে। তো সেই 4 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা 221। মানে ইনসিসর হচ্ছে 2টা, ক্যানাইন হচ্ছে 1টা, প্রিমোলার হচ্ছে 2টা, মোলার হচ্ছে 3টা, 1 ভাগে হচ্ছে থাকে। তো এইটাকে হচ্ছে যখন আমরা 4 দিয়ে গুণ করব, কয়টা হয়? যে 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, এখানে হচ্ছে 8 হয়। 8কে যখন আমরা 4 দিয়ে গুণ করব, তখন সেটা হচ্ছে 32 হইতেছে। তো এইটা হচ্ছে যে একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা। আর যখন হচ্ছে আমরা একটা শিশুর দাঁতের সংখ্যা গণনা করব, সেটা হচ্ছে বলবো যে 2120। শিশুর দাঁতে হচ্ছে মোলারটা হচ্ছে থাকে না, শিশুর দাঁতে মোলার থাকে না। শিশুদের দাঁতে কি থাকে? ইনসিসর, ক্যানাইন আর প্রিমোলার থাকে, মোলার থাকে না। তাহলে এখানে শিশুর দাঁতের সংখ্যা কয়টি হয়? দেখো এখানে হচ্ছে 5 হয়। যেহেতু আমরা বলছি যে 2টা মাড়িকে সরি 2টা চোয়ালকে হচ্ছে আমরা 4 ভাগে ভাগ করব, তো 1 ভাগে যদি 5টা দাঁত থাকে, তাহলে 4 ভাগে কয়টা দাঁত থাকবে? 4 ভাগে হচ্ছে 20টা দাঁত থাকবে। তাহলে শিশুদের দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, আর প্রাপ্তবয়স্কদের হচ্ছে 32টি। আর এখানে হচ্ছে যে মনে রাখবা, অংশ একটা আর দাঁতের প্রকারভেদ হচ্ছে আরেকটা। সবসময় কোশ্চেনে হচ্ছে দাঁতের প্রকারভেদ দিয়ে করে, কিন্তু এখানে অংশ চাইছে। এই কোশ্চেনগুলো হচ্ছে দেখে দেখে আনসার করতে হবে, মানে একটু বুঝে আনসার করতে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। প্রথম আবিষ্কৃত হরমোন কোনটি? প্রথম আবিষ্কৃত হরমোন?
একটু সবাই তাড়াতাড়ি আনসার করে দেই। আহসান হাবিব বলছে সি। শাহিনুর সুহান বলছে সি। হ্যাঁ, প্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সি, সিক্রেটিন। নেক্সট কোশ্চেনে চলে যাই। ইউরিয়া কোন অঙ্গে তৈরি হয়? ইউরিয়া কোথায় তৈরি হয়? এটা একটু সবাই আনসার করে দেয়। ইউরিয়া কোথায় তৈরি হয়? সোহাগ খন্দকর বলছে বি। সুলতানা বলছে সি। সাকিনা আল আহমেদ বলছে যকৃতে তৈরি হয়। হ্যাঁ, ইউরিয়া হচ্ছে যকৃতে তৈরি হয়, কিন্তু বৃক্কের মাধ্যমে হচ্ছে আমাদের দেহ থেকে হচ্ছে বাইরে অপসারিত হয়। তাইলে এখানে দুইটা আনসার, যে এর আগে হচ্ছে আরেকটা কোশ্চেন পাইছিলাম যে তোমার কি ইউরিয়া হচ্ছে কোথায় তৈরি হয়, আরেকটা ছিল পিত্তরস কোথায় তৈরি হয়। পিত্তরস আর ইউরিয়া হচ্ছে যকৃতে তৈরি হয়। পিত্তরস হচ্ছে পিত্তথলিতে জমা হয়, আর ইউরিয়া হচ্ছে বৃক্কের মাধ্যমে হচ্ছে আমাদের দেহ থেকে বাইরে নিষ্কাশিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন, লালারসে কোন এনজাইম থাকে? লালারস মানে মুখে কোন এনজাইম থাকে? আহসান হাবিব বলছে সি। খান মাহাদি বলছে সি। মাহেদি। আলো বলছে সি। জান্নাতারা বলছে সি। জাহান শেখ বলছে সি। হ্যাঁ, লালারসে বা মুখে হচ্ছে টায়ালিন আর মল্টেজ এনজাইম থাকে। এটা হচ্ছে আমি মনে রাখতাম যে আমরা সবাই হচ্ছে ছোটবেলা থেকে একটা কার্টুন দেখতাম, বা একটা অনেকেই হচ্ছে এখন দেখে, যে টম এন্ড জেরি দেখতাম আমরা ছোট থাকতে। আর এখন তো অনেক কার্টুন বের হয়েছে, তো সেখান থেকে হচ্ছে আমি মনে রাখতাম যে টম, টায়ালিন মল্টেজ হচ্ছে মুখে থাকে, আর টায়ালিন মল্টেজ হচ্ছে শর্করা পরিপাক করে। মুখে হচ্ছে শর্করা ছাড়া অন্য কোনো খাদ্য হচ্ছে পরিপাক হয় না। নেক্সট কোশ্চেনে চলে যাই। প্রয়োজনের চেয়ে অতিরিক্ত প্রতি 18.6 ক্যালোরি খাদ্য গ্রহণে ফলে শরীরে কত গ্রাম চর্বি জমা হয়? কত ক্যালোরি বলছে? 18.6 ক্যালোরি। আচ্ছা, সবাই একটু 13 নম্বর কোশ্চেনটা আনসার করে দেই তাড়াতাড়ি। আজকে তাড়াতাড়ি ছেড়ে দিব, কারণ হচ্ছে আজকে বেশি কোশ্চেন নাই। সবাই যদি একটু তাড়াতাড়ি কোশ্চেন আনসারগুলো করো, তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি ছেড়ে দিব আজকে। আলো বলছে 13A। জাহান শেখ বলছে 13B। এরপর বাকির আনসার করে দাও। আচ্ছা, এখন আমি বলি যে 1 গ্রাম কার্বোহাইড্রেট আর প্রোটিন
1 গ্রাম কার্বোহাইড্রেট আর 1 গ্রাম প্রোটিন হচ্ছে 4 ক্যালোরি শক্তি উৎপন্ন করে। আর যে চর্বি থাকে, চর্বি হচ্ছে এদের ডাবল শক্তি উৎপন্ন করে। চর্বি হচ্ছে এদের ডাবল, এইভাবে হচ্ছে মনে রাখবা, চর্বি এদের ডাবল শক্তি উৎপন্ন করে। কার্বোহাইড্রেট আর প্রোটিন যতটুকু তৈরি করে, চর্বি তার ডাবল তৈরি করে। যদি কার্বোহাইড্রেট আর প্রোটিন যদি 1 গ্রাম যদি 4 ক্যালোরি শক্তি তৈরি করতে পারে, তাহলে চর্বি তার ডাবল, 4 এর ডাবল কি 8। তো এখানে হচ্ছে জাস্ট একটু আমরা ইয়া করে নেব যে 4 থেকে একটু বেশি হবে। তো এখানে এটাকে হচ্ছে তাহলে কত হয়, 18.6, এটা 2 গ্রাম আসে। তাহলে আবার একটু রিপিট করি, 1 গ্রাম কার্বোহাইড্রেট ও 1 গ্রাম প্রোটিন থেকে হচ্ছে আমরা 4 ক্যালোরি শক্তি পাই, আর 1 গ্রাম চর্বি থেকে হচ্ছে আমরা 4 এর ডাবল 8, তার থেকে একটু বেশি 9 ক্যালোরি শক্তি পাই। তো এখন কি বলছে যে 9 ক্যালোরিকে 9 দুগুণে 18 হয়, তাহলে 18 দ্বিগুণ, তাইলে কত গ্রাম হবে, 2 গ্রাম। 2 গ্রাম চর্বি গ্রহণ করলে হচ্ছে আমরা 18.6 ক্যালোরি হচ্ছে শক্তি পাবো। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। দুধের আমিষকে কি বলে? এটা হচ্ছে আমি প্রথম কোশ্চেনে না দ্বিতীয় কোশ্চেনে হচ্ছে বলে দিছিলাম যে দুধের আমিষ, দুধের শর্করা। এখন তো আমি 14 নাম্বারে, তোমরা হচ্ছে অনেকে 9 নাম্বার আনসার করতেছো কেন? আলো আলো বলছে ডি। আহসান হাবিব বলছে ডি। হ্যাঁ, দুধের আমিষ হচ্ছে ক্যাসিন আর দুধের শর্করা হচ্ছে ল্যাকটোজ। দুধের আমিষকে কি বলবো আমরা, ক্যাসিন বলবো, আর শর্করাকে বলবো হচ্ছে ল্যাকটোজ। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। মানবদেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? নিউক্লিয়াস বিহীন, নিশাদ বলছে 15A লোহিত রক্তকণিকা বা আরবিসি। হ্যাঁ, নিউক্লিয়াস বিহীন কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা, কিন্তু যখন এটা হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায় হচ্ছে নিউক্লিয়াস বিহীন হবে। পূর্ণাঙ্গ অবস্থায় হচ্ছে নিউক্লিয়াস বিহীন হবে, কিন্তু যখন অপরিণত অবস্থায় থাকবে তখন কিন্তু নিউক্লিয়াস থাকবে। যখন সে আস্তে আস্তে হচ্ছে তোমার বড় হতে থাকবে ছোট থেকে, তখন সে হচ্ছে নিউক্লিয়াসটা হারায় ফেলবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। যে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কে? রক্ত জমাট বাঁধতে সহায়তা করে কে? সুপ্রিয় পোল বলছে এ। পল। আলো আলো বলছে সি, জাহান শেখ বলছে এ, আহসান হাবিব বলছে সি। আচ্ছা, এখানে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে হচ্ছে ক্যালসিয়াম 2+, এটা হচ্ছে সহায়তা করে ক্যালসিয়াম 2+। এখন আমরা কিভাবে মনে রাখতাম যে ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। এই ট্রিক্সটা দিয়ে হচ্ছে আমরা মনে রাখতাম। আর কোন কণিকা যদি বলে তখন কি বলবো? কণিকা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট। আচ্ছা, এখানে রক্ত জমাট বেঁধে গেছে, আমাদের রক্ত ক্ষরণকাল কতক্ষণ?
সবাই একটু রক্তক্ষরণকালটা আনসার করে দেই। তাড়াতাড়ি একটু বলো, রক্তক্ষরণকাল কতক্ষণ? হ্যাঁ, 1 থেকে 4 মিনিট হচ্ছে রক্তক্ষরণকাল, মানে পড়তেছে রক্ত। তোমার যদি হাতটা কেটে যায় তখন শুরুর দিকে হচ্ছে তোমার রক্ত পড়বে, তাহলে আমরা বলবো 1 থেকে 4 বা 2 থেকে 5, এটা হচ্ছে ক্ষরণকাল। যদি বলে তঞ্জনকাল, মানে রক্ত পড়ে গেছে এরপর হচ্ছে জমাট বাঁধতেছে, তখন সেই সময়টা কি? সেটা কত থেকে কত? সেটা কেউ কেউ বলছে যে 4 থেকে 8, কোন কোন জায়গায় হচ্ছে 3 থেকে 8। তো এটা হচ্ছে বই অনুযায়ী হচ্ছে ভ্যারি করে। তো কোন বইয়ে কিভাবে আনসার দেওয়া সেটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে আগে হচ্ছে তোমার কোনো জায়গায় কেটে গেলে আগে রক্ত পড়বে, তারপর হচ্ছে রক্ত জমাট বাঁধবে। তো শুরুর যেই টাইমটা, শুরুর টাইম কি? শুরু তো 1 মিনিট থেকে শুরু হয়। 1 মিনিটের পর যদি 1 মিনিট না থাকে, মানে কোনো অপশনে যদি 1 না থাকে, 2 থেকে শুরু হয়, তখন সেই আনসারটা 2 থেকেই হবে। আর যদি তঞ্জনকাল বলে তাহলে হচ্ছে 3 বা 4 থেকে আনসার করবা। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা, যে অ্যান্টিবডি তৈরি করে কে? আমাদের দেহে অ্যান্টিবডি তৈরি করে কে? আলিফ খান বলছে ডি, সুমন আকন্দ বলছে এ, রোহানুল ইসলাম বলছে এ, নিশাদ বলছে এ। হ্যাঁ, অ্যান্টিবডি তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট, এটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। আচ্ছা, আমাদের আরবিসি বা রেড ব্লাড সেল, এটা কি করে? এটা হচ্ছে হিমোগ্লোবিন, এর মধ্যে হচ্ছে হিমোগ্লোবিন থাকে। এই হিমোগ্লোবিনটা হচ্ছে আয়রনকে হচ্ছে দেহের এক স্থান থেকে হচ্ছে অন্য স্থানে নিয়ে যায়। আর ডব্লিউবিসি হচ্ছে ইমিউন সিস্টেমে হচ্ছে কাজ করে। আর প্লাটিলেট কিসের কাজ করে? প্লাটিলেট হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজ করে। থ্যাংক ইউ জিশান। নেক্সট কোশ্চেনে চলে যাই। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন হয় না? একটু আগে আমি লিখে দিছিলাম যে কোনগুলোর প্রয়োজন হয়। ফুল পরে টুপ করে, ফুল পরে টুপ করে। শিফাত বলছে ডি। আচ্ছা, এই ফুলতে হচ্ছে ফাইব্রিনোজেন, পরেতে হচ্ছে প্রথমিন, টুপ করে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, করেতে হচ্ছে ক্যালসিয়াম 2+। তো এখানে দেখো এই চারটার মধ্যে কি কি আছে? ফাইব্রিনোজেন আছে, প্রথ্রম্বিন আছে, এর মধ্যে তোমার থ্রম্বোপ্লাস্টিন নাই, ক্যালসিয়াম 2+ নাই। আর এখানে এক্সট্রা দিয়ে দিছে হচ্ছে প্লাটিলেট আর হরমোন। এখন তোমার দুইটার মধ্যে কনফিউজড হতে, এখন তোমরা হচ্ছে সবাই এই দুইটার মধ্যে কনফিউজড
যে কোনটা হবে, প্লাটিলেট হবে নাকি হরমোন হবে। এখন আমি তোমাদের হচ্ছে কনফিউশনটা দূর করে দেই। প্লাটিলেট কি? প্লাটিলেটকেই তো আমরা বলতেছি যে রক্তের একটা কণিকা প্লাটিলেট। এই প্লাটিলেটটাই কি হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, মানে সবগুলো কণিকা একসাথেই হচ্ছে রক্ত জমাট বাঁধে প্লাটিলেটগুলা। আর এখানে হচ্ছে হরমোনটা হচ্ছে তাহলে আনসার হবে যে রক্ত জমাটের জন্য প্রয়োজন হয় না কোনটা, হরমোন। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের রক্তের পিএইচ কত? এখান থেকে পিএইচ বললে আমরা কিছু পিএইচ মনে রাখবো, যে মূত্রের পিএইচ, চোখের পানির পিএইচ, যদিও এগুলো কেমিস্ট্রির আন্ডারে চলে আসে, তাও চোখের পানি হচ্ছে বায়োলজিতে চলে আসে। তো এই পিএইচ বললে হচ্ছে মূত্র, চোখের পানি, রক্ত, এগুলো হচ্ছে কিছু মনে রাখতে হবে। তো এখানে সবাই আনসার করে দাও যে রক্তের পিএইচ কত। আলিফ খান বলছে ডি, মাহফুজুর রহমান বলছে বি, আলো আলো বলছে বি। রক্তের পিএইচ বি, রক্তের পিএইচ ডি, 7.35 থেকে 7.45। আর যদি এটাকে হচ্ছে অনুপাত ছাড়া লিখি তখন হচ্ছে 7.40 হবে, সরি দশমিক, এটাকে যদি আমরা রেঞ্জ ছাড়া লিখি মানে 7.35 আর 7.45 কে যদি রেঞ্জ ছাড়া লিখি তখন হচ্ছে এটাকে আমরা গড় করে ফেলবো, গড় করলে হচ্ছে 7.40 আসবে, বা এটাকে আমরা তখন 7.4 বলি। আর বই থেকে হচ্ছে এই দুইটা দেখে নিবা যে মূত্রের পিএইচ কত, চোখের পানির পিএইচ কত। নেক্সট কোশ্চেনে চলে যাই। হৃৎপিণ্ডের প্রসারণকে কি বলে? প্রসারণ, আমাদের হৃৎপিণ্ডে যখন হচ্ছে ব্লাড পাস হয় তখন হচ্ছে একবার সংকুচিত হয়, একবার হচ্ছে প্রসারিত হয়। তো সংকুচিত হইলে কি হয় আর প্রসারিত হইলে কি হয়? যখন প্রসারিত হয়, রাইট অ্যাট্রিয়াম যখন প্রসারিত হয় তখন হচ্ছে পুরো বডি থেকে হচ্ছে ব্লাডটা হচ্ছে আমাদের হার্টে আসে। আর যখন হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম সংকুচিত হয়, রাইট অ্যাট্রিয়াম থেকে হচ্ছে রাইট ভেন্ট্রিকলে হচ্ছে তখন ব্লাড যায়, আর তখন রাইট ভেন্ট্রিকলটা হচ্ছে প্রসারিত হয়। তো এই প্রসারিত সংকোচন এটা একটু মনে রাখবা যে কখন কোনটা প্রসারিত হয়, কখন দেহ থেকে রক্ত আসলে প্রসারিত হয় আর কখন দেহে রক্তে গেলে হচ্ছে সংকুচিত হয়। আচ্ছা প্রসারণকে কি বলে? নিশাদ বলছে বি, খান মাহিদি বলছে বি। হ্যাঁ, প্রসারণকে বলে হচ্ছে ডায়াস্টল আর সিস্টল হচ্ছে সংকোচন। এখানে আরেকটু কিছু পড়তে হবে এক্সট্রা, কারণ ওগুলা থেকে অনেক কোশ্চেন আসছে। রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। দেখো একবার কিন্তু হচ্ছে অ্যাট্রিয়ামের ক্ষেত্রে একবার সংকুচিত হচ্ছে, একবার ভেন্ট্রিকলের ক্ষেত্রে সংকুচিত হচ্ছে, অ্যাট্রিয়ামের ক্ষেত্রে একবার প্রসারিত হচ্ছে, ভেন্ট্রিকলের ক্ষেত্রে একবার প্রসারিত হচ্ছে। এখানে টাইমটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, টাইমটা হচ্ছে মনে রাখতে হবে। সব সময় সংকোচন প্রসারণের টাইম সব সময় কত হবে? সব সময় হচ্ছে 0.8 হবে। এখন এই 0.8টাকে হচ্ছে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে বলতে যে একটা সংকোচনের টাইম, একটা হচ্ছে প্রসারণের টাইম। প্রথম যখন দেখো প্রথম এইটা হচ্ছে প্রসারিত হচ্ছে, রাইট অ্যাট্রিয়ামটা প্রসারিত হচ্ছে, তোমার বডি থেকে সমস্ত ব্লাড হচ্ছে হার্টে আসতেছে, মানে তোমার বডি ফুল বডি থেকে ব্লাড আসতেছে, তখন এটা হচ্ছে বেশি টাইম নেবে। এই ক্ষেত্রে হচ্ছে তোমার 0.5 হবে আর 0.3। এটা হচ্ছে আমরা একটু মনে রাখবো যে এক সময় হচ্ছে 0.5 আর 0.3, আরেক সময় হচ্ছে 0.7, আরেকটা হচ্ছে 0.1। সরি,
আচ্ছা, অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কোনটা হবে আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, আমরা বলি তো যে অ্যাট্রিয়ামের বাংলা নাম কি আর ভেন্ট্রিকলের বাংলা নাম কি। অনেকে হচ্ছে যে পড়ার সময় অলিন্দ, তারপর হচ্ছে নিলয়, আবার অনেক জায়গায় পড়ে হচ্ছে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। এটা হচ্ছে প্যাচ লাগাই ফেলে। ইভেন আমি অনেক সময় প্যাচ লাগাই ফেলতাম যে অলিন্দকে কোনো সময় হচ্ছে ভেন্ট্রিকল পড়তাম, কখনো অ্যাট্রিয়ামকে হচ্ছে নিলয় পড়তাম, মানে প্যাচ লেগে যেত যে কোনটা অ্যাট্রিয়াম, কোনটা ভেন্ট্রিকল, কোনটা অলিন্দ, কোনটা হচ্ছে নিলয়। এখন আমরা এটা মনে রাখবো কি করে যে অ্যাট্রিয়াম দেখো এ, অলিন্দ কিন্তু অ দিয়ে শুরু হয়, তাহলে অ্যাট্রিয়াম কি, কোনটা অলিন্দ, আর ভেন্ট্রিকল কোনটা, ভেন্ট্রিকল হচ্ছে নিলয়। এখন এইখানে যে কোনটার সংকোচন প্রসারণের টাইম কতটুকু, অ্যাট্রিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7 প্লাস 0.1, আর ভেন্ট্রিকলের ক্ষেত্রে হচ্ছে 0.5 প্লাস 0.3। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। এই টাইমটা একটু মনে রাখবে যে কোনটা টাইম কতটুকু, যে অনেক সময় বলে দেয় যে অ্যাট্রিয়ামের সিস্টলের টাইম কতটুকু, অ্যাট্রিয়ামের ডায়াস্টলের টাইম কতটুকু, ভেন্ট্রিকলের সিস্টলের টাইম কতটুকু, ডায়াস্টলের টাইম কতটুকু। তো সেখানে মনে রাখবা যে আমরা তো সবসময় জানি যে সংকোচন প্রসারণ মিলে হচ্ছে 0.8 হচ্ছে। তো যখন তোমার কোনো কিছুর ভিতরে আসতেছে, মানে ভেন্ট্রিকলটা, ব্লাডটা যখন তোমার কোনো মানে হার্টের ভিতরে ঢুকতেছে তখন তার প্রসারিত হইতে হয়েছে, আর তোমার ফুল বডি থেকে আসতেছে তখন তার টাইমটা বেশি লাগতেছে, মানে ডায়াস্টলের টাইমটা সবসময় বেশি হবে আর সিস্টলের টাইমটা হচ্ছে কম হবে। সিস্টল মানে কি, সে জাস্ট একটু প্রেসার ক্রিয়েট করছে যেন এটা চেপে যায়, চেপে গিয়ে হচ্ছে ব্লাডটা বের করে দিতে পারে, কিন্তু সে যখন পানিটা খাবে মানে ব্লাডটা নিবে তখন তার টাইমটা হচ্ছে একটু বেশি লাগবে, আর যখন ব্লাডটা বের করে দিবে তখন তার টাইমটা হচ্ছে একটু কম লাগবে। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলছে, কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস নেই? এটার আনসার কি হবে বলো তো? একটু তাড়াতাড়ি কমেন্ট করে সবাই। ইমরান চৌধুরী বলছে এ, নিশাদ বলছে এ, কে যেন বি লিখে আবার ডিলিট করে দিছে। হ্যাঁ, নিউক্লিয়াস নেই হচ্ছে মানুষে, আর উটের লোহিত রক্তকণিকায় হচ্ছে নিউক্লিয়াস আছে, উটেরটাই হচ্ছে আছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের হৃৎপিণ্ডে রক্ত প্রবেশে সাহায্য করে কোন কণিকা, সরি কপাটিকা বা ভালভ। কপাটিকার আরেক নাম কি, ভালভ, মানে ইংলিশ হচ্ছে ভালভ। হার্টের ভিতর যখন ব্লাড প্রবেশ করবে তখন কোন কপাটিকাটা হচ্ছে সাহায্য করে, সেটা হচ্ছে আমাদের জানতে চাইছে। সেমিলুনার কপাটিকা, অ্যাওয়ার্টা, বাইকাসপিড কপাটিকা, বাম পালমোনারি ধমনী। এখানে হচ্ছে দেখো আনসারে চাচ্ছে হচ্ছে কপাটিকা চাইছে, আর এখানে ধমনী, তাহলে এটা কি প্রথমেই হচ্ছে এই আনসারটা বাদ। এখন বাকি তিনটা থেকে আনসার করো যে কোনটা। আচ্ছা, ব্লাড প্রবেশে সাহায্য করে হচ্ছে দুইটা কপাটিকা, একটা হচ্ছে বাইকাসপিড আর একটা হচ্ছে ট্রাইকাসপিড। এই দুইটা কপাটিকা হচ্ছে যখন হার্টের ভিতরে ব্লাড প্রবেশ করবে তখন হচ্ছে সাহায্য করে।
এখন তোমাকে বলে দিতে পারে যে বাইকাসপিড কপাটিকা হচ্ছে কোথায় থাকে আর ট্রাইকাসপিড কপাটিকা হচ্ছে কোথায় থাকে। এখন আমরা বলতে পারি যে বাইকাসপিড কোথায় থাকে, ট্রাইকাসপিড কোথায় থাকে, এটা সবসময় হচ্ছে প্যাচ লাগে। তো বাইতে হচ্ছে দেখো বাইকাসপিডের বাই ব, এটা হচ্ছে বাম। তো হার্টের বাম দিকে হচ্ছে বাইকাসপিড ভালভ থাকে, মানে বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে বাইকাসপিড থাকে। আর ট্রাই কোথায় থাকবে তাহলে, যেহেতু একটা বাম দিকে থাকে আরেকটা হচ্ছে ডান দিকে থাকবে, ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ থাকে। এখন এই বাইকাসপিড ভালভের আরেকটা নাম হচ্ছে মাইট্রাল ভালভ। মাইট্রাল। অনেক সময় তোমাকে বলে দিতে পারে যে মাইট্রাল ভালভ হচ্ছে কোথায় থাকে। যেমন আমি বলছি যে বাইকাসপিড ভালভ কোথায় থাকে, বাম অলিন্দ আর নিলয়ের মাঝখানে, ঠিক সেরকম বলবে যে মাইট্রাল ভালভ কোথায় থাকে। তখন তুমি তো মাইট্রাল কি জানি না, কিন্তু আসলে মাইট্রাল হচ্ছে বাইকাসপিড ভালভ। এবার আমরা নেক্সট, তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হচ্ছে বাইকাসপিড। মনে রাখবা যে হৃৎপিণ্ডের ভিতরে ব্লাড প্রবেশ করতে হচ্ছে দুইটা কপাটিকা কাজ করে বা ভালভ কাজ করে, একটা হচ্ছে বাইকাসপিড আর একটা হচ্ছে ট্রাইকাসপিড। বাইকাসপিড কোথায় থাকে? বাম অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে। আর ট্রাইকাসপিড কোনটায় থাকে? ডান অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে। তো আর আরেকটা কি বলছি, হ্যাঁ বাইকাসপিডের আরেকটা নাম কি বলছি, বাইকাসপিডের আরেকটা নাম বলছি যে মাইট্রাল ভালভ। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। কণিকাবিহীন রক্তের জলীয় অংশ, কণিকাবিহীন, কণিকা তালহা মুবাশির বলছে সি, আহসান হাবিব বলছে সি, সাকিন আল আহমেদ বলছে দূষিত রক্ত বললে ভালো হতো, নিশাদ বলছে সি। এটা হচ্ছে অনেকে এখন কনফিউজড হয়ে গেছো যে প্লাজমা হবে নাকি সিরাম হবে। কণিকা বিহীন হচ্ছে সিরাম। আচ্ছা, ব্লাডের দুইটা অংশ, কণিকা একটা হচ্ছে আমরা যখন রক্তকে হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে দিয়ে 30 মিনিট বা 35 মিনিট হচ্ছে সেন্ট্রিফিউজ করব, তখন হচ্ছে রক্তটা হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা হচ্ছে প্লাজমা হয়ে যাবে, আরেকটা মানে যেটাতে হচ্ছে ভারী সেটা হচ্ছে নিচে নেমে যাবে, আর যেটা হচ্ছে পাতলা মানে ওজন কম সেটা হচ্ছে উপরে চলে যাবে। তো ভারী যেটা সেখানে নিশ্চয়ই মানে ভারী কিছু থাকবে, সেটা হচ্ছে কণিকা, আর উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাজমা বা রক্তরস। এখন দেখো আমাদের ব্লাডের মধ্যে তোমার কি একটা নদীতে, ধরো নদীতে যখন মাছগুলা চলতেছে, মাছটা চলার জন্য কি পানি লাগতেছে। পানি কি, পানি কিন্তু হালকা, মাছটা কিন্তু ভারী, তাও কিন্তু ওই পানির মাধ্যমেই কিন্তু মাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। ঠিক সেরকম ভাবেই হচ্ছে প্লাজমাটা যেহেতু হালকা, এই প্লাজমার মাধ্যমেই হচ্ছে মানে প্লাজমাটাকে আমরা নদীর মতো কল্পনা করতে পারি, আর রক্তকণিকাগুলোকে হচ্ছে আমরা মাছের মতো কল্পনা করতে পারি। তো প্লাজমার মাধ্যমেই হচ্ছে রক্তকণিকাগুলো দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো যেহেতু হচ্ছে প্লাজমার মধ্যেই থাকে মানে রক্তকণিকাগুলো ভাসতে থাকে, তো কি প্লাজমা হচ্ছে রক্তকণিকা বহন করে। আর এখানে বলছে কি রক্তকণিকা বিহীন, যেখানে কোনো রক্তকণিকা থাকবে না সেটাকে কি বলে, সিরাম। এই সিরামটা কখন বের হয়, যখন হচ্ছে আমরা বলতেছিলাম যে আমাদের হাত কেটে গেলে যখন ব্লাড বের হয়, ব্লাড বের হওয়ার পর দেখবা যখন রক্তটা জমাট বেঁধে গেছে, জমাট বাঁধার পরে একটা হলুদ তরল বের হয়ে আসে আমাদের হাত থেকে, সেটাই হচ্ছে সিরাম। ওইখানে কিন্তু আমাদের কোনো কণিকা থাকে না। কেন কণিকা থাকবে না? কারণ আমাদের যেই কণিকাটা থাকে সেটা তো হচ্ছে প্লাটিলেট বা যে কণিকাটা থাকে ওইটা তো জমাট বাঁধার ক্ষেত্রে হচ্ছে ওইখানে জমাট বেঁধে গেছে, তো ওইখানে তো ওই কণিকাটা কাজ করে ফেলছে, এখন যেটা বাকি আছে সেটা বের হয়ে যাবে। তাই আমরা কি বলবো এটার আনসার, এটা হচ্ছে সিরাম।
আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এখন লাস্ট পর্যায়ে এসে কৃষির এক্সাম মেবি পরের মাসের 12-13 তারিখ, আমি অ্যাকচুয়ালি জানি না। লাস্ট 3 মাস ধরে এক্সাম দিতে দিতেই হচ্ছে অবস্থা কাহিল, তো এইসব খবর নেওয়া হয় নাই। এখন তোমরা হচ্ছে অনেকে মেডিকেল বা ডেন্টালে হয় নাই, অনেকে ডিপ্রেসড হয়ে গেছো যে কোথায় কি পড়াশোনা করবা, কিভাবে পড়লে হচ্ছে একটা সিট সিকিউর হবে। এখন অনেকেরই হচ্ছে মানে পাবলিকে পড়ার অনেক ইচ্ছা থাকে, আবার অনেকের হচ্ছে কিছু প্রবলেমের কারণে হচ্ছে প্রাইভেটে পড়তে পারে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে তোমরা যদি মেডিকেল টার্গেটও থাকে বা সেকেন্ড টাইম দাও, তারপরও হচ্ছে একটা ভার্সিটিতে হচ্ছে নিজেকে একটা ভার্সিটিতে সিট হচ্ছে রেখে তারপর হচ্ছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, কারণ তোমার ভাগ্যে কি আছে সেটা তুমি জানো না। ধরো তুমি সেকেন্ড টাইমে অনেক পড়লা, মেডিকেলের জন্য অনেক পড়লা, কিন্তু তোমার সেকেন্ড টাইমে হইলো না, কিন্তু ফার্স্ট টাইমে তুমি যদি আর কিছুদিন হচ্ছে একটু পড়াশোনা করো, গুচ্ছ আছে, তারপর হচ্ছে কৃষি ইউনিভার্সিটি আছে, যে কোনো একটা তোমার সিট হয়ে যাবে। ধরো আবার তুমি যে এখন পরীক্ষা দিলা না, মেডিকেলের জন্যই পড়লা, এখন একটা ভার্সিটিতেও পরীক্ষা দিলা না, পরে হচ্ছে সেকেন্ড টাইম যখন হইলো না তখন হচ্ছে তুমি আবার পরীক্ষা দিবা, তখন হচ্ছে সেটা হচ্ছে ডিসাইড করছো যে এখন তো মেডিকেলেই হইলো না, বাকিগুলোতে দেই। কিন্তু তখন যদি আল্লাহ তোমার ভাগ্যে যদি কোনো ভার্সিটি না লিখে রাখে, তুমি কিন্তু আর পাবলিকিয়ান হইতে পারবা না। তোমার ভাগ্যে যদি এখন লিখে থাকে তাহলে এখনই একটু পরিশ্রমের মাধ্যমে হচ্ছে পড়াশোনা করে ফেলো, করে হচ্ছে একটা সিট আগে সিকিউর করো, তারপর হচ্ছে মেডিকেল দাও বা ডেন্টাল দাও, তোমাদের ইচ্ছা। আর যদি এইভাবে মানে প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা ভালো করে বুঝে, এখানে কিন্তু ব্যাখ্যা বুঝে বলতে গেলে আমরা সবসময় কুইজ পড়ি, কি একটা পড়লে একটা আনসার করতে পারি এরকম কুইজ পড়ি, কিন্তু আমাদের কুইজগুলো এভাবে পড়তে হবে যেন একটা পড়ে যেন আমি 4-5টা আনসার করতে পারি, বা ওই টপিক অনুযায়ী যেন আমার অনেকগুলা কোশ্চেন কাভার হয়ে যায়, এইভাবে যেন আমরা পড়তে পারি। তো এর জন্য হচ্ছে তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো কৃষি প্লাস জিএসটি গুচ্ছ এর 2.0-তে। এখানে হচ্ছে আমাদের সবার ব্রেন সেম হয় না। সাকিনাল আহমেদ যেমন আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা সবাই কৃষি প্লাস গুচ্ছ জিএসটি গুচ্ছ এটা হচ্ছে ভর্তি হয়ে যেতে পারো। আমি হচ্ছে তোমাদের নাম্বারটা দিয়ে দিতেছি, এই নাম্বার হচ্ছে যোগাযোগ করবা যদি ভর্তি হইতে চাও। জিরো 01758321206। আচ্ছা, নাম্বারটা একটু আবার লিখে দেই, 01758321206। আর বইয়ের ক্ষেত্রে বলবো যে তোমরা বইগুলো আগে একটু ঘেটে হচ্ছে যেখানে তোমার ভালো লাগবে, মানে যেখানে একটু ব্যাখ্যা ভালো করে দেয়া আছে সেই সব বইগুলো হচ্ছে পড়ার চেষ্টা করবা। কারণ অনেক জায়গায় হচ্ছে অনেকে করে কি যে আপু বিভিন্ন কোশ্চেন হচ্ছে এখন ইনবক্সে আসে যে আপু এখন কি কোশ্চেন ব্যাংক পড়বো নাকি সহায়িকা পড়বো নাকি কি পড়বো। তো যেহেতু আমি লাস্ট 2 বছর ধরে এগুলোর উপরে কাজ করতেছি, আমি বলবো যে কোশ্চেন ব্যাংক তুমি কখন কোশ্চেন ব্যাংক পড়বা একদম যখন প্র্যাকটিস করতেছো তখন। কোশ্চেন ব্যাংক পড়ার জিনিস না, ওইটা হচ্ছে তোমার জাস্ট পরীক্ষা দেওয়ার জিনিস। আর পড়ার ক্ষেত্রে হচ্ছে যেখানে তুমি ভালো ব্যাখ্যা পাবা, যেখানে পড়ে হচ্ছে তুমি একটা কোশ্চেনের জায়গায় 3-4টা কোশ্চেন হচ্ছে ব্যাখ্যা সহ আনসার পাইতেছো, সেই বইগুলো হচ্ছে ফলো করবা। তো অনেকে হচ্ছে ইদানিং বা কন্ট্রোভার্সি আছে অনেক যে জয়গুলিতে কিছু ভুল পাওয়া যায়। হ্যাঁ, ভুল পাওয়া যায়, সব বই ভুল পাওয়া যায়, তবে বর্তমানে ভুলের সংখ্যা একদম কমে আসছে। নেক্সট ইয়ার আরও কমে আসবে ইনশাল্লাহ। এবার হচ্ছে যদি আল্লাহ চায় তাইলে আমি কাজ করব। তো তোমরা হচ্ছে এটাও পড়তে পারো, জয়কুলিও পড়তে পারো। এখানে আমি দেখলাম যে লাস্ট কিছুদিন হচ্ছে আমি জয়কুলির বইটা হচ্ছে ফলো করতেছি। এখানে ব্যাখ্যাগুলো খুব ভালোভাবেই, মানে তুমি সহজে যেভাবে বুঝবা, বইয়ের লাইন হুবহু তোলা নাই, তুমি সহজে যেভাবে বুঝবা সেভাবেই হচ্ছে তোলা আছে। আর আমি নেক্সট টাইম থেকে আশা করব যে আমি যেভাবে সহজে প্রত্যেকটা পড়া হচ্ছে বুঝছি, অনেক ট্রিক্স আছে যে
প্রচুর কঠিন লাইন দিয়ে হচ্ছে এই ট্রিক্সটা বানাইছে, ওইটা হচ্ছে অনেক সময় আমাদের স্টুডেন্টের মাথায় থাকে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এবার থেকে চেষ্টা করব যে ইজিভাবে কিভাবে কোন ট্রিক্সটা হচ্ছে সহজে মাথায় গাঁথবে সেই ট্রিক্সটা হচ্ছে নিয়ে আসার। তো আচ্ছা, অনেক কথা বলে ফেললাম, এবার হচ্ছে আমরা কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা মেবি একবার আসছে যে অ্যান্টিবডি তৈরি নিয়ন্ত্রণ করে। আচ্ছা না, কোন কোষটি হচ্ছে অ্যান্টিবডি তৈরি নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করে, একটু আগে আমরা পড়ছি যে অ্যান্টিবডি তৈরি করে কে? তৈরি করে হচ্ছে লিম্ফোসাইট। নিয়ন্ত্রণ করে কে? সবাই একটু তাড়াতাড়ি আনসার দিয়ে দাও। আচ্ছা, তৈরি করে এবং নিয়ন্ত্রণ করে দুইটাই হচ্ছে লিম্ফোসাইট। তো এদিকে হচ্ছে আমরা সব সময় কনফিউজড হয়ে যাব যে এখানে নিয়ন্ত্রণ বলছে, আমরা জানি যে জাস্ট তৈরি করে জানতাম, মানে একটু আগের কোশ্চেনটা পাইছি যে জাস্ট তৈরি করে, এখন তৈরির সাথে সাথে সে কি করতেছে? নিয়ন্ত্রণও করতেছে, তাহলে কি হবে সেটা? লিম্ফোসাইট। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে এখানে লিম্ফোসাইটের সাথে সাথে বেসোফিল আছে, নিউট্রোফিল আছে। এগুলো হচ্ছে নিউক্লিয়াস কয় ভাগে বিভক্ত, বেসোফিলে কি থাকে, যেমন বেসোফিল মেবি বেহায়া নীলা, এভাবে মনে রাখতাম আমি, বেহায়া নীলা, নীল রং ধারণ করে। বতে হচ্ছে বেসোফিল, নীল রং ধারণ করে। আর ইউসিনোফিল হচ্ছে অ্যালার্জির কাজ করে, অ্যালার্জি প্রতিরোধ করে। এটা কি লাল রং? সরি, লালে হচ্ছে এটা রং দেয়। নেক্সট কোশ্চেনে চলে যাই। মানুষের হৃৎপিণ্ডের ক্রমশ সরু নিম্নমুখী অংশ কোনটি? নিম্নমুখী মানে নিচের দিকের অংশটাকে কি বলে? একটা হার্ট আঁকলাম, যদিও আমার আর্ট খুবই বাজে, এই নিচের এই সরু অংশটাকে কি বলে? এটাকে হচ্ছে অ্যাপেক্স বলে। সাকিন ভাই, আপনার থেকে আমি এটা আশা করি নাই। আহসান হাবিব সঠিক বলছে যে অ্যাপেক্স। আচ্ছা, আমরা সবসময় হচ্ছে যে অ্যাপেক্স মানে চূড়া বুঝি, এখানে যেহেতু হচ্ছে কি বলছে নিম্নমুখী অংশ, তো এটা বেস হবে। অ্যাপেক্স চূড়া আর বেস হচ্ছে নিচের দিকের অংশ। কিন্তু হার্টের ক্ষেত্রে হচ্ছে উল্টা, হার্টের ক্ষেত্রে নিচেরটা কি হবে? এটা হবে অ্যাপেক্স হবে, আর এটা হচ্ছে বেস হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। শিরা প্রাচীরের মধ্য স্তরের নাম কি? ছাব্বিশ নাম্বারটা একটু সবাই তাড়াতাড়ি আনসার করে দাও। ছাব্বিশ ডি, তোহা বলছে ডি, আহসান হাবিব বলছে ডি। মধ্য স্তর মানে মিডি আ মানে মাঝের স্তর। আচ্ছা, বাইরের স্তরটা কি হবে? বাইরের স্তর হচ্ছে এক্সটার্না, বাইরের স্তর কি? এক্সটার্না। আর একদম ভিতরের স্তরটা কি হবে? ভিতরে
ইন্টিমা হবে। আমরা সব সময় যে এক্সটার্নাল ইন্টারনাল, এক্সটার্নাল বাইরে, ইন্টারনাল হচ্ছে ভিতরে, তো এইখানে এক্সটার্নাল দিয়ে হচ্ছে এক্সটার্নাল মনে রাখা যায়, এক্সটার্নাল থেকে এক্সটার্না মানে জাস্ট মনে রাখার জন্য, কিন্তু এখানে গিয়ে কিন্তু ইন্টারনাল পড়লে হবে না, এখানে ইন্টিমা বলছে, ইন্টিমা, এখানে কিন্তু ট আসে না, এখানে কিন্তু ম চলে আসছে। তো এটা একটু জাস্ট মনে রাখবো যে ভিতরের স্তরটার নাম কি, ইন্টিমা, নট ইন্টারনা, ইন্টিমা। নেক্সট কোশ্চেনে চলে যাই, মেবি এটাই শেষ কোশ্চেন। পেসমেকার বলা হয় কাকে? না বা এই লাস্ট কোশ্চেন, তারপর ছেড়ে দিব। এটা বলো, পেসমেকার বলা হয় কাকে? তোহা বলছে এ, সাকিন বলছে এ, তালহা বলছে এ। হ্যাঁ, এসএ নোড বা সাইনোঅ্যাট্রিয়াল নোডকে হচ্ছে পেসমেকার বলা হয়, এটাকে আবার প্রাকৃতিক পেসমেকারও বলা হয়। আর আরেকটা আছে এখানে যে এভি নোড কি বলা হয়, অ্যাট্রিওভেন্ট্রিকুলার, এটাকে হচ্ছে কৃত্রিম পেসমেকার বলা হয়। চব্বিশ নম্বর কোশ্চেন, আচ্ছা 24 নম্বর কোশ্চেন কি করব? এটাকে আবার বুঝাবো? আচ্ছা দেখো, বেসোফিল কি বলছিলাম, বেহায়া নীলা, বতে হচ্ছে বেসোফিল, হতে হচ্ছে হিস্টামিন, হেপারিন আর নীল রং ব্লু। আচ্ছা, হেপারিনের কাজটা কি বলতো? হেপারিনের কাজ, একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেন চলে আসছে। হেপারিনের কাজ কি? সবগুলো আমি 3-4 বার করে, একটা কোশ্চেন করানোর পর 3-4 বার করে বলছি, রিপিট করছি। এখন আবার যদি করতে চাও ইফতারে টাইম পার হয়ে যাবে। এটা আবার হচ্ছে একটু লাইভটা দেখে নিও, তাহলেই হবে। আচ্ছা, হেপারিন হচ্ছে ব্লাড ভেসেলে রক্তটা জমাট বাঁধতে দেয় না। হেপারিনের কাজ কি? রক্ত জমাট বাঁধতে দেয় না। ঠিক আছে, আজকের মতো হচ্ছে এখানেই শেষ। যদি সুস্থ থাকি নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।